উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাড়োয়া বিধানসভা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই আসন ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। কারণ গত কয়েকটি নির্বাচনের ফলাফল দেখলে বোঝা যায় এখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও আইএসএফ ধীরে ধীরে একটি শক্তিশালী বিকল্প হিসাবে উঠে এসেছে। তাই আগামী নির্বাচনে হাড়োয়া বিধানসভা হয়ে উঠতে পারে তৃণমূল বনাম আইএসএফ এর সরাসরি লড়াইয়ের কেন্দ্র, সরাসরি সংঘাতের কেন্দ্র। এই হাড়োয়া বিধানসভায় মোট ভোটার প্রায় 2,69,000-এর কাছাকাছি। সামাজিক সমীকরণের দিক থেকে এটি একটি সংখ্যালঘু প্রভাবিত এলাকা। এখানে মুসলিম ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য। পাশাপাশি তপশিলি জাতি ও তপশিলি উপজাতির ভোটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এই আসনে নির্বাচন নির্ধারণের সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায় সংখ্যালঘু ভোট কতটা একজোট থাকে এবং বিরোধী ভোট কতটা বিভক্ত হয়। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাজী নুরুল ইসলাম প্রায় 1,30,000 ভোট পেয়ে জয়ী হন। আইএসএফ এর কুতুবউদ্দিন ফাতেহি তিনি পান 49,000 ভোট এবং বিজেপি রাজেন্দ্র সাহা পান প্রায় 38,000 ভোট। এরপর 2024 সালের লোকসভা নির্বাচনে হাড়োয়া বিধানসভার সেগমেন্টে তৃণমূল এগিয়ে থাকে। সেখানে তৃণমূল প্রার্থী প্রায় 1,45,000 ভোট পান। আইএসএফ প্রায় 34,000 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থাকে। বিজেপি খুব সামান্য ব্যবধানে তৃতীয় স্থানে নেমে যায়। একই বছর হওয়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের শেখ রবিউল ইসলাম প্রায় 1,57,000 ভোট পেয়ে জয়ী হন। সেই নির্বাচনে আইএসএফ এর পেয়ারুল ইসলাম পেয়ে যান 41,000 ভোট, আবারও দ্বিতীয় স্থানে থাকেন। এই ফলাফলগুলো বিশ্লেষণ করলে দেখা যায় তৃণমূলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ধারাবাহিক সংগঠন এবং নির্বাচনে বড় ব্যবধানে জেতার রেকর্ড। 2021 থেকে 2024 পর্যন্ত নির্বাচনে তারা স্পষ্ট লিড ধরে রেখেছে। তবে একই সঙ্গে একটি বিষয় স্পষ্ট, হাড়োয়ায় আইএসএফ এখন স্থায়ীভাবে দ্বিতীয় শক্তি হিসাবে উঠে এসেছে এবং বিজেপি অনেক ক্ষেত্রেই পিছনে পড়েছে। এ কারণেই আগামী নির্বাচন যদি সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ আইএসএফ এর দিকে যায় তাহলে সমীকরণ বদলাতেও পারে। রাজনৈতিক মহলে এখন আলোচনা চলছে সম্ভাব্য প্রার্থী নিয়ে। তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হিসাবে এলাকার বহুল পরিচিত ব্যক্তিত্ব মাওলানা আব্দুল মাতিনের নাম শোনা যাচ্ছে। অন্যদিকে আইএসএফ এর সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছেন আইনজীবী পিয়ারুল ইসলাম, যিনি আগের উপনির্বাচনেও আইএসএফ এর হয়ে লড়েছিলেন এবং দ্বিতীয় স্থানে ছিলেন। ফলে যদি এই দুই প্রার্থী মুখোমুখি হন তাহলে হাড়োয়া বিধানসভায় একটি সরাসরি তৃণমূল বনাম আইএসএফ এর লড়াই তৈরি হতে পারে, যেখানে কে জিতবে বলা খুব মুশকিল। সব মিলিয়ে হাড়োয়া বিধানসভা এখন এমন এক আসন যেখানে তৃণমূল এখনো এগিয়ে থাকলেও আইএসএফ দ্রুত শক্তি বাড়াচ্ছে। তাই আগামী বিধানসভা নির্বাচন বলতে গেলে এই যে 26শে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে এই আসনের ফলাফল অনেকটাই নির্ভর করবে সংখ্যালঘু ভোটের মেরুকরণ ও বিরোধী ভোটের অবস্থানের উপর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিস্থিতি যদি বর্তমান ধারা অনুযায়ী এগোয় তাহলে হাড়োয়ায় তৃণমূল ও আইএসএফ এর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এবং সেই লড়াইয়ে যে কোনো দলই জয়ী হতে পারে। তবে কে জয়ী লাভ করবে, কে জয়ী হবে, সেটা তো ভোটের মাধ্যমে মানুষ ঠিক করবে। তবে এই মুহূর্তে হাড়োয়া বিধানসভার যে অবস্থা, সেখানে দেখা যাচ্ছে আইএসএফ কিন্তু তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তবে আব্দুল মাতিন যদি তিনি প্রার্থী হন তাহলে কিন্তু
হাড়োয়ার বিধানসভায় আইএসএফ এর জন্য আরো শক্তিশালী বা কঠিন হয়ে যাবে। তৃণমূলের যেমন যেমন শক্তিশালী লিডার পেয়ে যাবে, তখন আইএসএফ এর জন্য একটু দুর্বলতা থাকবেই এবং একটু লড়াইটা কঠিন হয়ে যেতে পারে। তবে আপাতত যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আইএসএফ বনাম তৃণমূলের লড়াই সেখানে পরিষ্কার। এবং যদি যে কথাটা শোনা যাচ্ছে তৃণমূলের একটা অংশ আইএসএফ কে পিছন দিয়ে ব্যাকআপ সাপোর্ট দেবে বা দিচ্ছে, তারা যদি এটা সত্যি সত্যি বাস্তবতায় পরিণত হয়, তাহলে কিন্তু আইএসএফ এর জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।